রেকর্ডিংটা অন করতে ভুলে গেছি, সরি। তো যেটা বলতেছিলাম যে চিপসের প্যাকেজিংয়ের অর্ডারগুলো বেশি থাকে, আমাদের দেশের বাইরে যে সকল ক্লায়েন্টরা থাকে তারা এটার অর্ডারটা বেশি করে থাকে, এগুলোর ডিজাইন কনসেপ্ট কন্টিনিউসলি আমাদের প্রয়োজন পড়ে। ঠিক আছে, এখন বাংলাদেশে বলেন, দেশের বাইরে বলেন, যে কোনো কান্ট্রিতেই বলেন, এই প্যাকেজিং ডিজাইনটা মূলত প্রিন্টের একটা সেকশনেরই একটা পার্ট। তো এটা আমরা ইলাস্ট্রেটরে কিভাবে ডিজাইন করি সেটার একটা স্যাম্পল ইমেজ আমি এখানে প্রিভিউ আকারে দেখাচ্ছি, দেন আমরা এটা প্র্যাকটিক্যালি কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। তো ইমেজটা কপি করে নিয়ে আসলাম, এই যে হয়তো এখানে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন ছবিটাতে যে প্রোডাক্ট ডিজাইন বা প্যাকেজিং ডিজাইন যেটাকে বলতেছি আমরা। এখানে আমাদের এই চিপসের প্যাকেটটাকে ঠিক এরকম ওপেন ফরম্যাটে, লাইক আপনি প্যাকেটটার, আমরা অলওয়েজ চিপসটাকে এভাবে ফ্রন্ট সাইড দিয়ে দেখে থাকি, তাই তো? কিন্তু আমাদের এটা বেসিক্যালি এইভাবে প্রিন্ট হবে, ক্যানভাসে আমাদের ঠিক এরকম পার্টে এটাকে সাজাতে হবে। তো এইটা ন্যাচারালি যখন প্রিন্ট হয় তখন হচ্ছে কি আমাদের যে উপরের বারটা, যেই হচ্ছে আমার এই পার্টটুকু, আর ব্যাক সাইডটা তো এখানে দেখানো যাচ্ছে না, মানে আমরা যখন একটা চিপসের প্যাকেট নিই ওইটা যখন আমরা ছিঁড়ে ফেলি, পিছন থেকে দেখবেন যে একটা লেবেল লাগানো আছে একটা স্টিকারের মতো। তো ওইটা ছিঁড়ে ফেললে, ওইটা যদি মাঝখান থেকে আমরা ছিঁড়ে ফেলি তাহলে পুরো প্যাকেটটা আমরা খুললে ঠিক এরকম ফরম্যাটে আমরা দেখতে পাই। তো এইখানে হচ্ছে এক ধরনের মেজারমেন্টে করে দেওয়া আছে, লাইক হচ্ছে আপনার এখানে ওয়াইড বরাবর এখানে দেওয়া হচ্ছে 14.5 ইঞ্চেস, অ্যান্ড হাইট বরাবর হচ্ছে আপনার কত, এখানে দেওয়া 19 সেন্টিমিটার, ঠিক আছে, 19 আর 14.5 এরকম মেজারমেন্টে এটা করে দেওয়া আছে। বাট এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড কোনো মেজারমেন্ট না, স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যদি আমি দেখাতে চাই সেটার জন্য আমাকে গুগলে আসতে হবে, এখান থেকে আমরা সার্চ করলেই জিনিসটা পেয়ে যাব। লাইক আমি এখানে বের করে রাখছি যে হোয়াট ইজ দ্য সাইজ অফ অ্যান 8 OZ ব্যাগ অফ চিপস। 8 OZ বলতে আউন্সের হিসাবটা এখানে কাউন্ট করতেছে, মানে ওয়েটটা। তো ওয়েট অনুযায়ী কিন্তু আপনার চিপসের প্যাকেটটা হবে। আপনার প্যাকেট যদি হয় একটু লাইক বড় বড় যে চিপসের প্যাকেটগুলো থাকে, প্রিঙ্গেলসের বা লেইসের বড় প্যাকেটগুলো, সেটার ওয়েট অনুযায়ী আপনার প্যাকেটের সাইজটাও ডিপেন্ড করবে। ওকে, তো এখানে আমি যেটা মেজারমেন্ট এখানে দেওয়া আছে, লাইক আইটেম ডাইমেনশন L, W আর H, মানে লেন্থ, ওয়াইড আর হাইট, এই দুইটার উপর বেসড করে আমাদের প্যাকেজিং ডিজাইনটা তৈরি করা হয়। যেমন আমাদের অন্যান্য প্যাকেজিং ডিজাইনগুলোতে কী ছিল, হাইট, ওয়াইড আর একটা হচ্ছে ডেপথ। বাট পলি প্যাকেজিংয়ের ক্ষেত্রে হাইট, উইথ আর হচ্ছে লেন্থ, মানে লম্বাটা আর কি। তো লেন্থটাও এখানে খুব একটা ম্যাটার করে না, যেমনটা আমাদের পিৎজা অ্যান্ড স্কোয়ার মেডিসিন বক্সগুলোতে আমরা ডেপথটাকে যতটা প্রাধান্য দিছি, এখানে লেন্থ খুব একটা ডিপেন্ড করে না। হ্যাঁ, ক্লায়েন্টরা আপনাকে বলেই দিবে, বা আমরাও এটা প্র্যাকটিস হিসেবে লেন্থের মেজারমেন্টটা নিয়ে কাজটা করব। ঠিক আছে, তো এখানে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট বলে দিছে কত, লেন্থ হচ্ছে আপনার 1 ইঞ্চি, অ্যান্ড ওয়াইড আর হাইটে হচ্ছে 6.88 ইন্টু 10.63 ইঞ্চেস। এটা হচ্ছে আপনার যদি 8 আউন্সের একটা ওয়েটের চিপস হয়ে থাকে, মানে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড সাইজের চিপস যেগুলোকে আমরা দেখে থাকি অলওয়েজ। ঠিক আছে, এখন ক্লায়েন্ট আপনাকে অলওয়েজ বলে দিবে আপনার চিপসের প্যাকেটের মানে ওয়েটটা কত হবে। ওয়েটের উপর বেসড করে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন যে এত আউন্সের হিসাবটা অবশ্যই করবেন। তো এত আউন্সের চিপসের জন্য আমার প্যাকেটের ডাইমেনশনটা কত হবে, অথবা আমরা সরাসরি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও সে আমাদেরকে রাইট একটা ইনফরমেশন দিয়ে দিবে। অ্যান্ড প্র্যাকটিসের জন্য আমি অলওয়েজ এখান থেকে আমাদের যে জাতীয় চিপস পটেটো, এটার যে স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট এখানে দেওয়া আছে, আমি এটা নিয়ে সবসময় ক্লাস করাই। এখানে মেজারমেন্ট দেখতে পারবেন, একটু ইমেজটা ঘোলা, আমি তো মুখে বলে দিচ্ছি, অথবা আপনারা পিসিতে দেখতে পারবেন নিজেদের, যে এখানে ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা হচ্ছে ওয়াইডে 5 ইঞ্চি, হাইটে 6.5। তো এটা দেখে দেখে আমি ক্যানভাসটাও ক্রিয়েট করে ফেলি। আমরা ফাইল থেকে নিউতে চলে যাব, নিউতে চলে যাওয়ার পর আমাদের ইউনিট বক্সটা দিয়ে দিব আমরা ইঞ্চিতে। তো ইঞ্চিতে যাব, এখানে ওয়াইডে হচ্ছে আমাদের 5 ইঞ্চি, হাইটে হচ্ছে 6.5। ওকে, আজকে টপিকটা দিয়ে দিই, চিপস প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং ডিজাইন। ওকে, এখন এখানে আমাদের ব্লিড লাইনের পয়েন্ট আসে, বাট এখানে আমাদের ব্লিড লাইন কিচ্ছু করতে হবে না।
কেননা এই যে চিপসের প্যাকেজিংয়ের ডিজাইনটায় এখানে যেমন এই ডিজাইনটা যদি আমরা দেখি, এখানে কিন্তু কাটিং বলতে কিছু নাই, এখানে কাটিং মার্ক বলতে কিছু নাই। এটা সরাসরি একটা কাগজের উপরেই প্রিন্ট হবে, দেন এটাকে হাত দিয়ে ফোল্ড করে আপনার প্যাকেটটা সিল করা হয়। মানে এখানে টোটালটাই হচ্ছে আপনার কোনো মেশিনে বা প্রিন্টিংয়ে কাটিংয়ে হয় না, টোটালটা হ্যান্ড টু হ্যান্ড হচ্ছে, জাস্ট একসাথে অনেকগুলো কাগজে পুরোটা প্রিন্ট হয়ে বের হয়ে আসতেছে। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে 6.5 আর 5 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে নিলাম। কালার মোড অবশ্যই সিএমওয়াই খেতে হবে যেহেতু এটা প্রিন্টেড, আর বাকি সব কিছু সেম থাকবে। এখন আমরা ক্রিয়েট দিয়ে দিব, আর এই ছবিটাকে এই পাশে নিয়ে আসি। এবার দেখেন আমার এখানে কি বলা হয়েছে, মাছেরটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, আর এই দুইটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। দুইটা আমাদের কেন ব্যাক সাইড? কারণ কিছুক্ষণ আগে যে ছবিটা দেখালাম যে আমরা প্যাকেজের ফ্রন্ট সাইডটা যেটা দেখি, এটার দুই পাশে কিন্তু দুইটা পার্ট থাকে। তো এই দুইটা পার্ট পিছন দিকে ফোল্ড হয়ে চিপসের প্যাকেটের মাঝ বরাবর দেখবেন একটা সিল করা, ওইটা জয়েন্ট হয়ে যাবে। আর যেখানে এই যে লেখাই আছে এখানে জয়েন্ট, এই জয়েন্টের মেজারমেন্টও কিন্তু বলা আছে 0.5 ইঞ্চি। তো আমরা ঠিক এই ডাই লাইন ফরম্যাটে কীভাবে প্যাকেজিং ডিজাইনটা করবে সেটা দেখি। তো ফার্স্টেই আসতেছে আমার এখানে আমার ক্যানভাসটা, যেটার মেজারমেন্ট হচ্ছে কত, ফ্রন্ট সাইডে ওয়াইডে 5 ইঞ্চি বাই 6.5 ইঞ্চি। আমরা এভাবেও নিতে পারি আলাদা একটা ক্যানভাস করে, অথবা আমরা পুরো যে ডাই লাইনটা আছে এখানে, এটা টোটাল একটা মেজারমেন্ট যদি আমাদেরকে ক্লায়েন্ট বলে দেয়, সেটার মেজারমেন্ট নিয়েও আমরা কাজ করতে পারবো। সো আপাতত আমরা ডাইমেনশনের মাপ কিছুই জানি না, বা এটার কোনো স্ট্যান্ডার্ড ডাইমেনশনও নেই, সেই কারণে আমরা এভাবে কাজটা করব। তো প্রথমে আমি স্ট্রোক কালার অফ রাখবো, এখানে আমার এখানে কোনো স্ট্রোক কালার আমি রাখবো না, ফিল কালার রেখে আমি এইটার সমান করে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেব। ওকে, এটার সমান করে একটা রেক্টেঙ্গেল নিলাম। এইবার একটা ডান পাশে কপি নিব আর একটা বাম পাশে কপি নিব। তাহলে এটা সিলেক্ট করে অল্টার ধরে রেখে ডান পাশে একটা কপি, আর এটার থেকে বাম পাশে একটা কপি নিয়ে নিলাম। নেক্সট আমার এখানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের মেজারমেন্টটা, এখন এখানে লেখা হয়তো বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। এখানে ওয়াইডে হচ্ছে 2.5 ইঞ্চি দেওয়া, হাইটে যেটা ছিল সেটি 6.5 ইঞ্চিস। তো আমরা রেফারেন্স পয়েন্টের কাজ অবশ্যই করছি, মনেও আছে আশা করি। তো রেফারেন্স পয়েন্ট থেকে আমরা এটাকে একটু ছোট করে নিয়ে আসবো। তো এই পাশটা আমরা সেট রাখবো, ফিক্সড রাখবো। তো মাঝ বরাবর বাম পাশের রেফারেন্স পয়েন্টে ক্লিক করব, ওয়াইডের মেজারমেন্ট আমরা দিয়ে দিব 2.5 ইঞ্চি, আর এন্টার। আর একটা করা মানে আমি অপোজিট সাইডে এটার কপিটা নিয়ে নিলেও কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এরকমভাবে। ঠিক আছে, আগেই বলছি ক্লাসের শুরুতে টপিকটা একটু ছোট, বাট এখানে টুকিটাকি কিছু এলিমেন্ট মেজারমেন্ট এগুলো নিয়ে একটু সময় লাগতে পারে, কারণ অলরেডি দেখতেই পারতেছেন আমাদের কিন্তু বেজ রেডি হয়ে গেছে 3টা পার্টের। এইবার আমাদের জয়েন্ট এরিয়াগুলো তৈরি করতে হবে। তো জয়েন্ট এরিয়ার এখানে মাপটা ছিল 0.5 ইঞ্চি। এখন জয়েন্ট এরিয়া তৈরি করতে হলে সবার আগে আপনার আলাদা করে একটা রেক্টেঙ্গেল এখানে নিতে হবে, মোটা হোক বা চিকন হোক, বাট পুরো এরিয়া জুড়ে আপনাকে এরকম 4টা রেক্টেঙ্গেল, উপরে মানে উপরে একটা নিচে একটা, আর এইটাকেই কপি নিয়ে একটা ডান বরাবর এইভাবে, একটা ডান বরাবর এইভাবে, আর একটা বাম বরাবর বসাবো। এখন যতটুকু বাড়তি আমার উপরে চলে গেছে ওইটা টান দিয়ে নিচে মিলাবো। আমি কিন্তু এখনও 0.5 ইঞ্চির মাপ নিয়ে কাজ করিনি, আমি জাস্ট এটাকে একটা বেজে মিলাচ্ছি আপাতত। এভাবে নিয়ে এটা মিলাবো। মিলানোর পর যেই কয়টা আমি রেক্টেঙ্গেল চারপাশে নিছি, ওই 4টাকে আমি একসাথে সিলেকশন করে এটা স্ট্রোক কালারে সুইচ করে দিব, মানে আমি আউটলাইনটা এইভাবে দেখব। ওকে, এখন আমার কাজ হচ্ছে 0.5 ইঞ্চির মেজারমেন্ট নিয়ে। তো এটাও রেফারেন্স পয়েন্টেরই কাজ। প্রত্যেকটা রেক্টেঙ্গেলকে সিলেকশন করে এটা উপর থেকে নিচে কমে আসবে, তার মানে আমার নিচের রেফারেন্স এরিয়াটুকু লক থাকবে। তো মাঝ বরাবর নিচেরটা ক্লিক করব, ওয়াইডে না, এটা হবে হাইটে। আমার মাপ হচ্ছে 0.5 ইঞ্চি, এন্টার। ঠিক আছে, আর এটাও সেম হবে, এটা হবে আবার উপরেরটা, সিলেকশন করলাম,
এটারও মেজারমেন্ট হবে 0.5 ইঞ্চি, এন্টার। দেন এই পাশেরগুলো হচ্ছে বামে চাপবে এটা, আর এটা ডানে চাপবে। তাহলে এটা হবে পাশ বরাবর, তাহলে পাশ বরাবর হলে মাঝ বরাবর বাম পাশেরটা দিয়ে দিব 0.5 ইঞ্চি, এন্টার। এটা মনে হয় নাই, আমি আরেকবার চেক করি। এটা সিলেকশন করলাম, এটা ডান বরাবর হবে, ভুল হয়েছে এখানে। ডান বরাবর হয়ে 0.5 ইঞ্চি, এন্টার দিয়ে দিব। আর এটাও সেম। চাইলে আমরা একটা করে বাকি 3 জায়গায় 3টা কপিও নিতে পারি, কোনো প্রবলেম নেই। আবারও ভুল করছি, এটা অপোজিট সাইডে হবে 0.5 ইঞ্চি, এন্টার। আর লাস্টে যতটুকু আমার উপরে আছে সেটাকে এভাবে টান দিয়ে মিলাই দিব, ঠিক এইভাবে। ওকে, এখন আমার মূল কাজ আউটলাইন বের করা, আই মিন সেফ মার্জিন লাইন বের করা। সেফ মার্জিন লাইন বলতে আমার ফ্রন্ট সাইডের শুধু আমার সেফ মার্জিন এরিয়াটা বের করতে হবে, যেটা আমরা চিনে থাকি অফসেট পাথ নাম দিয়ে। তো মাঝ বরাবর যে রেক্ট্যাঙ্গেলটা, এটাকে সিলেকশন করে অবজেক্ট থেকে পাতে গিয়ে অফসেট পাথ, এখান থেকে অফসেট পাথের মাপ নিব আমরা -0.25 ইঞ্চি, এতখানি 0.25 ইঞ্চি মাপ নিয়ে এটা ওকে দিয়ে দিব। এরপর মাউসের রাইট ক্লিক করে মেক গাইডস করিয়ে দিব। মেক গাইডস করার পর Ctrl+2 দিয়ে এটা লক করে দিব। তাহলে এই জোনটার ভিতরে আমার যে কোম্পানির লেখাগুলো থাকবে বা আদার্স যে সকল ছোটোখাটো লেখা থাকে একটু চিপসের প্যাকেজিংয়ে, সেগুলো আমি এখানে ইনপুট করব। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি আমার এই সবগুলোকে একসাথে সিলেকশন করে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলবো। তখন জিনিসটা দেখতে হবে এরকম। এটা একটা কপি আমি এখানে নিয়ে আসি। আর এই যে এগুলো তো ফিল কালারে ছিল, এগুলো যদি স্ট্রোক কালারে সুইচ করে দিই তাহলে ফরম্যাটটা এরকম দেখব আমরা। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন কিছু? আচ্ছা, আই গেস কোনো প্রবলেম নেই। এখন আমার কাজ হচ্ছে ডিজাইন নিয়ে। আমার এখন ডিজাইনটার উপরে কাজ করতে হবে। তো এক্সাম্পল যে ছবিটা নিলাম এটা সরাই দিই। সরাই দেওয়ার পর এখন যে চিপসের প্যাকেজিংগুলো নিয়ে যে আমি কাজ করব, প্রথমে আগে আপনাকে ক্লায়েন্ট যেটা দিবে, কোম্পানির নাম অবশ্যই সে বলে দিবে। বা এখন প্র্যাকটিস হিসেবে আমরা লেইস, চিটোস, কুরকুরে এই ধরনের প্যাকেজিংয়ের লোগোগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ডিজাইনটার কাজ করতে পারবো। তো এইখানে কাজ করার জন্য আপনাকে কোনো কিছু তৈরি করতে হবে না, লাইক লেইসের লোগো বানাতে হবে, কুরকুরের বা এই সকল চিপসের যে ছবিগুলো আমরা দেখতেছি এগুলো বানায় আমার কাজ করতে হবে, এরকম কিচ্ছু করতে হবে না। আপনার এখানে জাস্ট মেইন কাজ হচ্ছে পিএনজি ইমেজের কাজ। ছবির উপরেই আমরা আমাদের কাজগুলো করব ক্রিয়েটিভ ওয়েতে। আর এখনই বলে রাখতেছি যে আমাদের ফটোশপ যখন ইনশাল্লাহ শুরু হবে, ফটোশপের ক্লাসেও আমরা এই প্যাকেজিং ডিজাইনের সাথে কানেক্টেড, লাইক এই চিপসের প্যাকেজিং রিলেটেড একটা টপিক থাকবে, যেখানে আমরা আরও ক্রিয়েটিভ ওয়েতে এই ধরনের প্যাকেজিং ডিজাইনকে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কীভাবে ডিসপ্লে করবো সেটা আমরা দেখতে পাবো। তো যদি সেটারও কোনো স্যাম্পল বা এক্সাম্পল দেখতে চান, লাস্ট যেই ক্লাস করাইছিলাম অন্য একটা ব্যাচে, ফটোশপেরই ক্লাস ছিল, তাদের ক্লাসে এই ডিজাইনটা আমি লাইভ করে দেখাইছিলাম। ঠিক আছে, প্যাকেজিং ডিজাইন এটাও, আর এই আশেপাশে যেই কাজগুলো দেখতেছেন এগুলো টোটালটাই অ্যাডোবি ফটোশপে করা। তার মানে আপনাদের শুধু ইলাস্ট্রেটর করলেই হচ্ছে না, ফটোশপ ইলাস্ট্রেটর মিক্সড করেও আমরা এরকম কিছু নিউ ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করতে পারি। এখন আমি ইমেজগুলোর কথা যে বললাম, কোত্থেকে আমরা ইমেজগুলো নিয়ে কাজ করব, এইখানে পিএনজি এগ নামে একটা ওয়েবসাইট আছে যেটা টোটালি ফ্রি। এখানে আপনি আনলিমিটেড কন্টিনিউয়াসলি আপনার যেই যেই ইমেজের প্রয়োজন, ডিজাইন বা লোগোর প্রয়োজন, আপনি এখান থেকে সরাসরি পিএনজি ইমেজ, মানে যে সকল ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে চিপস লিখে সার্চ করি, তাহলে অলরেডি দেখতে পারতেছেন এই প্যাকেজিংয়ের ফুল একটা ইমেজই এখানে চলে আসছে। এখন আপনি যদি কোনো লোগো চান এখানে অ্যাভেলেবেল দেখতে পারবেন। যদি কোনো লোগোর কথা বলেন, লাইক চিটোস একটা ব্র্যান্ডেড চিপস, এটা অনেক আগেও চলতো, বাইরে বাংলাদেশেও ছিল, এখন আছে কিনা জানি না। এই যে আমরা আজকে এটার কাজটা করব, এই
ব্র্যান্ডের চিপসের প্যাকেজিংয়ের কাজটা করব, কারণ দেখেন এখানে এদের লোগোটাও আছে, তিন ধরনের লোগো। এই যে ম্যাসকটটা মানে এই চিপসের ব্র্যান্ডিং যে ক্যারেক্টার সহ এখানে তৈরি করা আছে। ওকে, তো ফার্স্টেই আপনার যেই প্যাকেজিং ডিজাইনের ফরম্যাটটা লাইক ফ্রন্ট সাইডে এটা আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করে ফ্রন্ট সাইডে আগে আমার চিপসের থিম কালার যেটা, এটা যেহেতু দেখতেই পারছেন অরেঞ্জ কালারের মধ্যে এটা মেইনলি তৈরি করা, অরেঞ্জের সাথে আবার একটু রেডের প্যাটার্ন ইউজ করা আছে। সো আমরা বেসিক একটা স্ট্যান্ডার্ড প্যাকেজিং ডিজাইন করব, লাইক অরেঞ্জের মধ্যে আমরা এটাকে রাখবো। তো প্রথমে আগে আমাকে আমার এই তিনটা পার্টে আমার যে ব্র্যান্ডের কালার সেটা দিয়ে আমার কাজ শুরু করতে হবে, যেমন অরেঞ্জের। সো আমি এটা এইভাবে দিলাম লাইট অরেঞ্জের মধ্যে, আর এই দুইটাকেও আমি সেম কালারে কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট আমাকে এখন ইউজ করতে হবে কি লোগোটা। তো লোগোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি কোন ধরনের লোগো আমার প্রয়োজন, যেমন এটা ম্যাসকট সহ লোগোটা দেওয়া আছে, চাইলে এটাও ইউজ করতে পারি, অথবা আলাদা করে ম্যাসকটের ইমেজ আর আলাদা করে এই লোগো দুইটা ম্যানুয়ালি ইউজ করতে পারি। তো আমি ফার্স্ট হচ্ছে ম্যাসকট হিসেবে এটাকে নিই, এটা একটু ভালো লাগতেছে। তো এটাতে ক্লিক করব, এখানে ডাউনলোড পিএনজিতে ক্লিক করলে এই যে ভেরিফাই ক্যাপচা চলে আসবে, এটাকে ভেরিফাই করতে হবে, যেমন হচ্ছে সিরিয়ালটা মেনটেন করে সি, দেন হচ্ছে 5, এগুলোতে টিক দিতে হবে আর কি, কঠিন কোনো কাজ না। তো ইমেজটা ডাউনলোড হয়ে গেল। দেন নেক্সট আরেকটা যেটা আমার দরকার সেটা হচ্ছে লোগোটা, এই যে এটা লেখাটা। আর একবার ক্যাপচার মানে কমপ্লিট হয়ে গেলে তখন অটোমেটিক্যালি আপনি কন্টিনিউস এগুলো ডাউনলোড করতে পারবেন। এখন আমি ফাইল থেকে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর আমার যেই ছবিগুলোর দরকার, লাইক এখানে দুইটা আছে, একটা দুইটা একসাথে সিলেকশন করে, মানে কন্ট্রোল ধরে রেখে আমি চাইলে দুইটা একসাথেই নিয়ে আসতে পারি, চাইলে আপনারা আলাদা আলাদাও নিতে পারেন। তো দুইটা একসাথে সিলেকশন করে প্লেস দিব, প্লেস দিয়ে একটা ক্লিক, তাহলে একটা চলে আসছে, অ্যান্ড সেকেন্ড আরেকটা ক্লিক, তাহলে আরেকটাও চলে আসছে। এখন আমি বলছিলাম কিনা জানি না যে আমাদের যখন ছবিগুলো আমরা আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে আসি তখন এরকম দেখতে পারবেন ছবির মাঝে দিয়ে একটা ক্রস চলে গেছে, এটাতেও কিন্তু সেম। যদি আপনার ডিজাইনে কোনো ইমেজ বা পিএনজি এরকম ক্রস অবস্থায় থাকে, আপনি এই ফাইলটা যখন কোনো ক্লায়েন্টকে দিবেন বা আমাকেও যদি ফাইলটা পাঠান, আমার ডেস্কটপে কিন্তু এই ছবিগুলো শো করবে না, এটা লিঙ্ক করা ইমেজ। তো এটাকে আনলিঙ্ক করে দিতে হবে, মানে এমবেড করে দিতে হবে। জাস্ট আপনি ইমেজটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে আমাদের মেনু বারের এই পার্টটুকু এমবেড করা, এই এমবেড ওয়ার্ডটাতে ক্লিক করে দেব, তাহলে দেখবেন এই ক্রসটা চলে গেছে, হুইচ মিনস এটা এখন যে কোনো পিসিতে যে কোনো ভার্সনে আপনার এই ছবিটা শো করবে। ক্লায়েন্টদেরকে আমরা যে কোনো ইমেজ এমবেড করেই সেন্ড করে থাকি, বুঝাতে পারছি? এখন আমি তো এখানে লোগোগুলো তো নিয়ে নিলাম, এখানে মেবি কোনো একটা ছোট্ট আইকন দেওয়া আছে, বাট এটা ম্যাটার না, চাইলে আমরা এটাকে পুরোটা মাস্কিং করে ওই লেখাটা জাস্ট সরাই দিতে পারি, যতটুকু দেখাতে চাই ততটুকু এভাবে ফিল আপ করে দিয়ে সবটা সিলেকশন করে Ctrl+7 দিয়ে দিলাম, তাহলে এই সাইডের লেখাটা চলে গেল। আচ্ছা, এটা না সরাই, এটা যেমন আছে ওভাবেই থাকবে, জাস্ট দেখাই দিলাম। এখন আমি হচ্ছে একটু আমার ফ্রন্ট সাইডের প্যাকেজিংয়ের যে দিকটা এটা একটু ক্রিয়েটিভ ওয়েতে করবো, লাইক আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে যদি এটাকে কোনো কালার কম্বিনেশনে অ্যাড করতে পারি। সো এখানে কালারটা আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিলাম, রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা ইউজ করলাম, আর এইখানে ব্ল্যাক কালারের জায়গায় আমি এই অরেঞ্জটা ইউজ করব। সো গ্রেডিয়েন্ট স্লাইডারের এখানে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমার কালার দরকার ঠিক হুবহু এইটা, কষ্ট করে আমাকে এখানে কালার মিলাই বা সোয়াচেস থেকে কালার বের করে চেক করার কোনো প্রয়োজন নাই। যদি আপনারা একটু সময় নিয়ে করেন তাহলে করতে পারেন, বাট আমার ইনস্ট্যান্ট এই কালারটাই দরকার। এই ক্ষেত্রে আমার এখানে দেখবেন একটা আই ড্রপার টুল আছে বা কালার পিকার বলা হচ্ছে এটাকে, এটা সিলেকশন করে জাস্ট আপনি অরেঞ্জে ক্লিক করবেন, তাহলে দেখেন এই পয়েন্টে কিন্তু আপনার কালারটা বসে গেছে। বুঝাতে পারছি জিনিসটা? এখন সাদা কালারের জায়গায় আমি একটু ইয়েলো টাইপের কালারটা দিই, তাহলে একটু বেটার লাগতে পারে। ওকে, আর ইয়েলোটাকে একটু ছড়ায় দিব চারপাশে, অথবা একটু সামান্য পরিমাণে রাখতে পারি। রিভার্স করলে আবার এরকম দেখাবে, সো রিভার্স করবো না, আমরা এরকমই থাকবো। এখন আমি লোগোটাকে ফার্স্টে
প্লেস করব। আর অবশ্যই শিফট অল্টার ধরে ইমেজ ডিজাইন এগুলো ছোটো বড়ো করা অভ্যাসটা করতে হবে। তো লোগোটাকে বসালাম, ম্যাসকটটাকে আমি মাঝ বরাবর এনে বসাবো অনেকটা এরকমভাবে, ঠিক আছে, বসালাম। এখন আরেকটা জিনিস আমি চাচ্ছি, লাইক এটার পিছন থেকে আলাদা রকমের একটা ফ্লেয়ার যদি আমি অ্যাড করতে চাই, লাইক একটা গ্লোয়িং এফেক্ট টাইপের যদি কিছু দিতে চাই, সেটাও আপনি আপনার প্যাকেজিং ডিজাইনে দিতে পারবেন। এই ক্ষেত্রে আমরা মেশ টুলের কাজ নিশ্চয়ই শিখছিলাম, ওইটা দিয়েও দেখাচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের ফ্লেয়ার টুল, যেটার কথা হয়তো আমি বলছিলাম যে ডিজাইনের কাজ যখন আমরা শুরু করব ওখানে আমরা এটার এফেক্টটা দেখতে পারবো। সো যদি আমাদের রেক্ট্যাঙ্গেল টুল বা শেপ টুলের ভিতরে লাস্টে যেটা, এটা হচ্ছে আমাদের ফ্লেয়ার টুল। এইটা নিয়ে আমি র্যান্ডমলি এরকম একটা শেপ ড্র করে নিব, মানে একটা ফ্লেয়ার ড্র করব। এটাকে যদি আমার ছবির এভাবে উপরে রাখি তখন দেখতে পারবেন, মানে আমার ডিজাইনের উপরে যদি রাখি তখন দেখতে পারবেন এরকম একটা গ্লোয়িং সান টাইপের এফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি একটু সরাই দিয়ে যদি এইটা আর একটু বড় করে চারপাশে ছড়াই দিই, আর একটু এইভাবে উপরে দিয়ে দিব, একটা এরকম গ্লোটা থাকবে, যেন মনে হচ্ছে সানরের একটা এফেক্ট পড়ছে। আর এই যে আমার ইমেজটা, এটা কিন্তু এখন একটা পিছনে চলে গেছে, গ্লোটা সামনে, ছবিটা পিছনে। সো আমরা ছবিটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিতে পারি। তখন দেখা যাচ্ছে কি মাঝ বরাবর সে দাঁড়ায় আছে অ্যান্ড তার পিছন থেকে একটা সানলাইটের মতো এফেক্ট দেখা যাচ্ছে। আর চারপাশেও একটু জুম করলে দেখবেন এই যে ফ্লেয়ারগুলো কিন্তু ছড়ায় গেছে, ঠিক আছে। এবার আসেন আমাদের অনেক সময় ডিজাইনে দেখি আমরা চিপসগুলো ফ্লোট হচ্ছে, ভাসতেছে এরকম। তো এইটা বেসিক্যালি ফটোশপে এফেক্টগুলো অনেক সুন্দর আসে, তবে ইলাস্ট্রেটরেও মোটামুটি লেভেলে এটা ডিজাইন করা যাবে। আর ক্লায়েন্টটা তো এটার প্যাকেজিংটা ডিজাইন করবে, সো প্রিন্টিংয়ের সময় খুব প্রবলেম হবে না। তো আমরা যদি এখানে সাপোজ ধরেন চিটোস চিপস, তো চিপসের ইয়েটা দেখতে কেমন দেখি, শেপটা লম্বাটা আই গেস এই যে এই টাইপের। সো এরকম বেক স্টিক টাইপের যে চিপসগুলো থাকে এগুলো আমি কয়েকটা এখান থেকে নিয়ে নিব। তো একটাই ডাউনলোড করব, পিএনজি ডাউনলোড করলাম, ডাউনলোড করে ফাইল থেকে সেম নিয়মই প্লেসে চলে যাব, দেন প্লেস ক্লিক করে এটা এমবেড করে দিব, ঠিক আছে। এইটা নিয়ে আমি এখন মাল্টিপল কপি নিতে পারি, আশপাশে বসাতে পারি, যে কোনোভাবে আমি এটা সেট করতে পারি। অথবা আমি এখান থেকে দেখতে পারবেন যে কিছু ব্লেন্ডিং মোডেরও আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। সো এটা আমাদের দরকার নেই, আমি এটা করতে যাচ্ছিলাম এইটার জন্য, সাদা লেআউটটার জন্য। একটু সরানো গেলে ভালো হতো, বাট এটার জন্য আবার ফটোশপে যেতে হবে। যাই হোক, এটা ফটোশপ দিয়ে না করলেও হবে, কারণ অলরেডি আমরা এটা ব্লার করে দিব। তো প্যাকেজিংয়ের এটা এই ক্যানভাসের এই পর্যন্ত এইভাবে রাখবো, এরকম মাল্টিপল কয়েকটা কপি র্যান্ডমলি আমরা সাজাবো, যেন চারপাশ থেকে এটা ভেসে ভেসে আসতেছে এরকম টাইপের এফেক্ট আমরা সেট করব। তো এরকম আরও কয়েকটা নিয়ে নিই। আর অবশ্যই পার্সপেক্টিভের কথা মনে আছে যে সামনের দিকের ডিজাইনগুলো একটু বড় দেখাবে, দূরেরগুলো একটু ছোট শেপে আমরা রাখবো, যাতে বোঝা যায় যে না সে পার্সপেক্টিভ মেনটেন করে ভিজুয়ালটা তৈরি করছি আমরা। তো এরকম ছোটো ছোটো করে আমরা কয়েকটা এরকম র্যান্ডমলি দিয়ে দিব। আরও যদি আপনি ফ্লেভার যেগুলো থাকে লাইক টমেটো ফ্লেভার বা লেটুস এই ধরনের কোনো ইমেজ যদি আপনি ইউজ করতে চান, এখানে জাস্ট সার্চ করবেন যেটি আপনার দরকার, লাইক টমেটো লিফ এরকম টাইপের, বা এই যে এইগুলো অনেক সময় থাকে লেস চিপসের ক্ষেত্রে এগুলো বেশি ইউজ হয়। সো আপনি এগুলো নিয়ে ইউজ করতে পারেন। যেমন আমি টমেটো এটা যদি ইউজ করি, ডাউনলোড করে নিলাম, তো প্লেস করে নিব, প্লেস করলাম, দেন এখানে এমবেড করে দিলাম। আমি কিন্তু আজকে অনেক লো ভয়েসে কথা বলতেছি, জানি না ভয়েস কতটা ক্লিয়ার শুনতেছে। আমি মাইক বুস্ট করে নিছি, যদি কথা শুনতে প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমি এখানে দিতে পারি বা চারপাশে এভাবে দেওয়া যেতে পারে।
ধরেন আমি এভাবে এটাকে রেডি করলাম। এখন আমি চাচ্ছি এই যে চিপসগুলো এগুলো যাতে একটু ব্লারি হয়ে থাকে, ঘোলাটে থাকে, যেন মনে হচ্ছে যে মোশন, আপনি যখন যে কোনো একটা বস্তু বা রিমোট হাত দিয়ে নাড়াবেন, মাঝখানে দেখবেন আপনার হাতটা একটা ব্লারি একটা এফেক্টের মতো চলে যাচ্ছে আপনার সামনে দিয়ে, ওইটাকে বলতেছি আমরা মোশন ব্লার। মোশন ব্লারটা বেসিক্যালি ফটোশপের, বাট এখানে আমরা যে ব্লার এফেক্টটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের এফেক্টে যাব, মেনু বার থেকে এফেক্টে যাব, এফেক্ট থেকে স্টাইলাইজ না, এখানে নিচে দেখব ব্লার অপশন, ব্লার থেকে গসিয়ান ব্লার অথবা রেডিয়াল ব্লার, এই দুইটা অপশন আমরা ইউজ করব। স্মার্ট ব্লারটা টোটালি ম্যানুয়ালি কাজ করা লাগবে, সেটা একটু পরে দেখাচ্ছি। তো গসিয়ান ব্লার যদি ইউজ করি, অলরেডি দেখেন ব্লারের রেডিয়াস বেশি থাকাতে ঘোলাটে এফেক্টে এরকম দেখাচ্ছে। তো এটা কম বেশি করে প্রিভিউ দিয়ে আপনি চেক করে নিতে পারবেন, বেশি দিয়ে দিলে তখন একদমই দেখা যাবে না। সো মোটামুটি লেভেলের আমার একটা ব্লার এখানে দিতে হবে, দিয়ে আমরা এটা ওকে দিয়ে দিব। তো এরকমভাবে আপনি সবগুলোকে অ্যাট এ টাইম ব্লার যদি করতে চান সব একসাথে সিলেক্ট করে নেবেন, এফেক্টে গিয়ে ব্লারে গিয়ে গসিয়ান ব্লার দিতে পারেন, তখন এগুলো সামান্য একটু ব্লারি এফেক্ট আপনাকে দিচ্ছে। ঠিক আছে, আর এই গ্রেডিয়েন্টটার ইয়েলোটা আমি একটু বাড়ায় দিতে চাচ্ছি এতখানি, তাহলে আমি ওই আশপাশে যে আমার ব্লার যে চিপসগুলো ফ্লোট হচ্ছে সেটা একটু ভিজুয়ালি আনতে পারলাম। ওকে, এখন ধরলাম আর কি অ্যাড করা যায় এখানে, আমি শ্যাডো অ্যাপ্লাই করতে পারি, এই ম্যাসকটটার নিচ বরাবর শ্যাডো দিয়ে দিতে পারি। তো কীরকমভাবে শ্যাডোটা দেওয়া হয় সেটা দেখাই দিচ্ছি। নর্মাল শ্যাডো, খুব বেসিক লেভেলের, ড্রপ শ্যাডো কিন্তু না। আমরা যেখান থেকে ছবিটাতে সিলেকশন করে এফেক্ট থেকে স্টাইলাইজে গিয়ে ড্রপ শ্যাডো, এই শ্যাডোর কথা কিন্তু আমি বলতেছি না। হ্যাঁ, আপনি এটাও ইউজ করে দেখতে পারেন যে কেমন লাগে দেখতে, যদি বেটার লাগে অবশ্যই ইউজ করবেন, কোনো নিষেধ নেই, তখন দেখতে হয়তো এরকম লাগবে। বাট আপনি যদি চান যে না, সে দাঁড়ায় আছে, তার পায়ের নিচ দিয়ে একটা শ্যাডো, সেইটা তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটা এলিপস টুল তৈরি করতে হবে। এলিপস টুল দিয়ে একটা সার্কেল চিকন করে এরকম একটা ওভাল শেপ নিতে হবে, এটাকে আমি তখন ব্ল্যাক কালারে দিয়ে দিব। ব্ল্যাক কালারে দেওয়ার পরে আমি সার্কেলটাকে এখন অ্যাডজাস্ট করব যে কোন বরাবর আমার শ্যাডোটা পড়বে। তো সাপোজ আমি খুব সামান্য অ্যামাউন্টে একটু ছোট করে এভাবে বসালাম, আর অবশ্যই শ্যাডোটা থাকবে আমার এই ম্যাসকটের পিছনে। অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড দিব, যদি এটা পিছনে না যায় তাহলে ম্যাসকটটাকে আমরা সামনে নিয়ে আসবো, ব্রিং টু ফ্রন্ট করে। টমেটোটাকেও এটা সামনে দিয়ে দিই, এটা পিছনে ছিল না, ব্রিং টু ফ্রন্ট, এইভাবে। তো এই যে আমি যে ওভালটা যে এখন সেট করব, ওভালটাকে এভাবে ধরে সেট করব যেন তার জুতার নিচ থেকে এটা আসতেছে। তো এটাকে সিলেকশন করার পর আমরা এফেক্টে যাব, এফেক্ট থেকে ব্লারে যাব, ব্লার থেকে রেডিয়াল ব্লার ইউজ করব। রেডিয়াল মানে বুঝতেছেন যে রেডিয়াস বোঝাচ্ছে, সার্কুলার মোমেন্টামে এটার ব্লারটা হবে। বাট এখানে আপনি এটাকে যখন ইউজ করবেন আপনি কিন্তু কোনো এফেক্ট এখানে খুঁজে পাবেন না, মানে প্রিভিউ দেখতে পারবেন না। যদি ওকে দেন তাহলে দেখেন এরকম ব্লার আসতেছে, তবে এই ব্লারটা মানানসই না। তো আমরা তাহলে রেডিয়াল ব্লার কখন ইউজ করি? এটা টোটালি ইউজ করা হচ্ছে, মানে করা হয় যখন আপনার একটা ভেক্টর ইমেজকে আমরা টোটালটা রাউন্ড শেপে একটা শ্যাডো ক্রিয়েট করবো তখন। তো এখানে যেহেতু আমার কোনো রাউন্ড শেপের কিছু নেই, এটা টোটাল একটা ওভাল শেপ, 100% রাউন্ডের ক্ষেত্রে শুধুমাত্র রেডিয়াল ব্লারটা ইউজ করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা কোন ব্লার ইউজ করব? এক্ষেত্রে আমরা গসিয়ান ব্লারটা ইউজ করব, ব্লার থেকে গসিয়ান ব্লারে ক্লিক করব, তখন এটা রেডিয়াস কম বেশি করে যতটা অ্যামাউন্টের আমার দরকার এভাবে রেখে দিব। ঠিক আছে, রেখে দেওয়ার পর ওকেতে ক্লিক করব, অ্যান্ড এটার অপাসিটি আমরা কমাই দিব 50% পর্যন্ত। তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অলমোস্ট একটা পায়ের যে ছাপের যে একটা শ্যাডো সেটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। চাইলে অপাসিটি আরও একটু 75% যদি দেই, তাহলে আমরা এখান থেকে এটার কালারটা যদি ফুল ব্ল্যাক না দিয়ে একটু হালকা কালারে দিয়ে দিই, সাদার মধ্যে যদি রাখি, তাহলে এরকম আমরা একটা শ্যাডো দেখতে পারবো। সবাই ক্লিয়ার আশা করি। এরপরে আমাদের
প্যাকেজিংয়ের যে ডিটেলসগুলো থাকে, কর্নারে দেখবেন এরকম লেবেল করা থাকে ট্রায়াঙ্গেল শেপে। তো এরকম একটা ট্রায়াঙ্গেল মানে রেক্টেঙ্গেল নিয়ে এটাকে ট্রায়াঙ্গেলে সুইচ করব। ফার্স্ট ক্লাস থেকে আমরা এটা শিখে আসছিলাম যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা করতে পারি। এটাকে রেড কালার করে দেব লেবেল যেহেতু, এটা এইভাবে। দেন আমরা এটাকে এই কর্নারে এভাবে বসায় দিব। এরপরে থাকতেছে আমাদের কিছু টেক্সটের জন্য আমরা টাইপ টুল ইউজ করব। এটার ওয়েট নেট হবে কত, ওয়েট নেট বা নেট লেখা থাকে এরকম, ধরলাম এটার ওয়েট দিয়ে দিলাম কত 15 গ্রাম এরকম সামথিং দিয়ে এটার ফন্টটা চেঞ্জ করে দিই। আমি এখান থেকে পপিন্স ফন্টটা ইউজ করতেছি সেমি বোল্ডের, এটা হোয়াইট কালারে দিয়ে এটা আমার ডিজাইনে প্লেস করে দেব। এরকম চাইলে আরও কিছু টেক্সট আপনি অ্যাপ্লাই করতে পারেন এরকম করে। আর বাকি থাকতেছে আমাদের এই দুই সাইডের পার্টটা, হুইচ মিনস আমাদের ব্যাক সাইড। সো ব্যাক সাইডে বেসিক্যালি চিপসের প্যাকেজিংয়ের যে এলিমেন্টগুলো, কত গ্রাম, কি কি উপাদান এখানে আছে, এরপর নিয়মাবলী যে সকল লেখাগুলো থাকে ছক করে, তো সেগুলো আমরা চাইলে লিখবো। লেখার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ এটার চারপাশ দিয়ে নিয়ে নিব এরকমভাবে। যতটুকুর মধ্যে আপনি লেখাগুলো লিখতে চাচ্ছেন ওই রকমভাবে আপনার এই পার্টটুকু কমপ্লিট করে নেবেন, মানে কভার করে নেবেন। আর এটার ভিতরে আপনি আপনার লেখাগুলো লিখবেন, টাইপ করে হোক অথবা আপনি কোনো জায়গা থেকে লেখা কপি পেস্ট করে সেটা বসায় দিলেন। যেমন আমি যদি এখানে লিখে দিছি যে চিপস প্যাকেট ডিজাইন, এরকমভাবে সাপোজ কোনো একটা লেখা লিখলাম। আর লেখার অ্যালাইনমেন্ট অবশ্যই এটা সেন্টারে রাখতে হবে। প্যারাগ্রাফ প্যানেল থেকে আমরা এই যে মিডল অ্যালাইনমেন্ট যেটা সেন্টার অ্যালাইনমেন্ট, এই সেন্টারে এভাবে রেখে আমরা আমাদের টেক্সট এখানে বসাতে পারি। তো টেক্সটগুলো নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না। এখানে আপনাদের প্র্যাকটিস টেক্সটগুলো লিখে নিতে পারেন। আর বাকি থাকতেছে আমাদের জয়েন্ট এরিয়াগুলো, তাই না? এই জয়েন্ট এরিয়াগুলো আপনার এই প্যাকেজিংয়ের অরিজিনাল যে কালারটা, অরেঞ্জ কালার, প্রাইমারি কালার যেটা, এই কালার দিয়ে এটাকে ফিল করে দিতে হবে। সো এটা স্ট্রোক কালারে ছিল, এটাকে সুইচ করে দেব ফিল কালারে, অ্যান্ড এই আইড্রপার টুল দিয়ে প্রত্যেকটা আমার ফিল করে দিতে হবে। অনেকটা এরকম। আর স্ট্রোকগুলোকে অফ করে দিতে হবে, স্ট্রোক রাখা যাবে না, সাদা কালার স্ট্রোক রাখা যাবে না। ঠিক আছে, এখন ফাইনাল স্টেপ যেটা, সেটা হচ্ছে আমি তো এখানে সব কিছু অফ করে দিছি। প্রিন্টিংয়ে যে আমি ফাইলটা পাঠাবো বা ক্লায়েন্ট যে ফাইলটাকে আমি দিব, সে যদি দেখতে চায় যে আমার জয়েন্ট এরিয়া আমি কীভাবে তৈরি করছি, এটা কি কোনোভাবে পয়েন্ট আউট করানোর ব্যবস্থা আছে কি? হ্যাঁ আছে। আমাদের রুলার টুল, যেটা কন্ট্রোল আর প্রেস করলে যে একটা রুলার চলে আসে, আমরা এই লাইনের মাঝ বরাবর ঠিক এই বরাবর একটা মার্জিন দিয়ে দিব, যাতে বোঝা যায় যে এখানে আমার জয়েন্ট এরিয়াটা হবে। তো এটা আমি ধরেন এইটাকে সিলেকশন করলাম, রুলারের এই বাম পাশ থেকে সিলেক্ট করে ধরে ডান দিকে এই বরাবর এই একটা লাইন টেনে দিলাম। এরকম আমরা একটা লাইন দিলাম, এটা হচ্ছে এই পর্যন্ত আসবে, উপর থেকে নিচে এভাবে ধরে এখানে এনে ছেড়ে দিলাম। অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে, তা না হলে আপনি ক্যাচ করতে পারবেন না যে কোথায় আপনার লাইনটা ছেড়ে দিতে হবে। বাকি থাকতেছে উপরেরটা এই পর্যন্ত। তো এইভাবে দেখেন, এই যে আমরা ডাই লাইনটা এখানে আলাদা করে তৈরি করে রাখছিলাম, এটা জাস্ট আলাদা করে দেখানোর জন্য, এটা মেইন করতে হবে না কপি। তো এটার সমান বরাবরই কিন্তু বসছে। আর লাস্টলি যেটা দেখবেন, আমরা যখন চিপসের এই ব্যাক সাইড দুইটা, এটা যখন পিছনের দিকে ঘুরে সিল হয়ে যায়, সিলটার একদম উপরের দিকে নিচের দিকে দেখবেন একটু সিলটা যদি ভাঁজ করেন, সাদা কালারের একটা বা কালো কালারের একটা মার্ক থাকে, সাদা কালো টাইপের, ওই মার্কটা আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে যেমন আমাদের অরেঞ্জ কালারের মধ্যে আছে, আমরা সাদাও রাখতে পারি, কালোও রাখতে পারি। কীরকম? এই যে কর্নারটুকু এখানে তৈরি হয়েছে, ছোট্ট একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাকে আমরা হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেব। এটা আমি ব্ল্যাক কালার দিয়ে ফিল করাই দিচ্ছি, তাহলে একটু চোখে পড়বে। এটা হচ্ছে লেবেলটার জন্য, উপরের দিকে এই দুইটা লেবেল জয়েন্ট হবে,
আর নিচের দিকে, নিচের সাইড দিকে এটা জয়েন্ট হবে, ঠিক আছে, অনেকটা এরকম। অ্যান্ড ফাইনালি সব কিছু একসাথে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। তবে এখানে গ্রুপ করার পরে আমার ইমেজটা মিসিং হয়ে গেছে, এটার রিজন হচ্ছে এটা সামনে ছিল না, এটাকে সামনে দিয়ে দিই, বা মেবি এটা লক করা ছিল আই গেস। তো এই কন্ট্রোল জি দিয়ে এই গ্রুপ করে দিলাম। অ্যান্ড এইভাবেই আমাদের যে কোনো রকমের চিপস প্যাকেজিং বা নর্মাল পলি প্যাকেজিং যেগুলোকে আমরা বলি, আমরা তৈরি করতে পারবো। কারো কোনো কোয়েশ্চেন, কোথাও বুঝতে প্রবলেম হয়েছে কি? জি বলবেন। ভাইয়া, প্ল্যাটফর্মটা যে ইউজ করছেন এটা ইউজ করে কি বুঝলাম না আর কি এটা ইউজটা। আচ্ছা, এখানে ব্লার টুলের যে ইউজটা মানে শ্যাডোটার কাজের জন্য নাকি চিপসগুলোর জন্য? ভাইয়া ফ্লেয়ার টুলটা যে ইউজ আচ্ছা, করছেন। ফ্লেয়ার টুলটা, ওকে বুঝাচ্ছি, একটু আলাদা করে দেখাই। এখানে আমি অরেঞ্জ কালার শেপ দিয়ে দিলাম। ফর এক্সাম্পল, আমি এটার পিছনে একটা সূর্যের আলোর একটা রশ্মি ছড়ায় যাচ্ছে চারপাশে, গ্লোয়িং টাইপের একটা এফেক্ট, এটা যদি শো করাতে চাই সেই ক্ষেত্রে ফার্স্টে আমাকে একটা শেপ রেডি রাখতে হবে যেটাতে কালার অ্যাপ্লাই করা আছে। দেন এখান থেকে আমরা ফ্লেয়ার টুলটা নিয়ে নিলাম, র্যান্ডমলি একটা ফ্লেয়ার এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমার এই শেপের উপরে বসায় দিতে হবে, তখনই দেখবেন এরকম একটা গ্লোয়িং এফেক্ট দেখা যাচ্ছে। জি বুঝিনি। আম, আপু কি বুঝতে পারছেন এতটুকু যেটুকু বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আপনার এটা কালার চেঞ্জের উপর আপনার ফ্লেয়ারেরও মানে গ্লোয়িংয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন আমি কালার চেঞ্জ করতেছি, সেই অনুযায়ী কিন্তু আমার এই এফেক্টটাও চেঞ্জ হচ্ছে। ভাইয়া এটা যে চিপসে ইউজ করছেন এটা তো আসলে বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাচ্ছে, আমি হয়তো এখানে তো ভাইয়া আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন ঠিক হুম না? হুম হুম তো গ্রেডিয়েন্টের জন্য ওইটাই হয়তো তো বোঝা হচ্ছে যাচ্ছে না। যে এটা তো effect বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, জুম করলে এই যে ফ্লেয়ারের দাগগুলো কিন্তু সানলাইট রের মতো, এটা কিন্তু প্রিন্টে খুব নিখুঁতভাবে চলে আসবে, আর এটাই ডিটেলসে শো করবে। হ্যাঁ, আপনি চাইলে গ্রেডিয়েন্টের কালারটা যদি মনে হয় একটু বেশি পড়ে গেছে হলুদটা বা কালারটা, আপনি কমাই নেবেন, কোনো প্রবলেম নেই। চাইলে ইয়েলোটার এই যে লেয়ারটা সিলেকশন করে এটার অপাসিটি একটু কমায় দিতে পারেন 50%-এ। তখন আপনি যদি বলেন যে হ্যাঁ এখন একটু দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে, বাট কেমন যেন একটু লাগতেছে, তাই না? যে এখন বোঝা হ্যাঁ। যাচ্ছে। তো এটা সম্পূর্ণ কালারের উপর কাজ করবে, কালার ছাড়া এই ফ্লেয়ার টুল কখনো কাজ করে না। ভাইয়া আরেকটা কোশ্চেন হচ্ছে এটা এরকম কি দেখলেন দিতে হবে না? না, এখানে আমাদের কোনো ব্লিড লাইন নিতে হবে না। কেন নিতে হবে না, হয়তো আপনি মাঝে জয়েন করছেন কিনা ক্লাসে, আই ডোন্ট নো। তো আমি বলে আমার দিচ্ছি। নেট প্রবলেম করছিল। এটা আপনি যে কথা বলতেছেন সেটাতেই বোঝা যাচ্ছে একটু কেটে কেটে আসতেছে, বাট সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এখানে আমাদের কোনো ব্লিড লাইনের প্রয়োজন নেই, কেননা একটা নর্মাল কাগজের উপর এইটা কাগজের শেপে প্রিন্ট হয়ে আসবে। আর এই রকম, এটা কিন্তু একটা, ধরেন এটা একটা কাগজ, এটার উপরেই আপনার এই পুরো ডিজাইনটা, লেআউটটা এভাবে প্রিন্ট হয়ে আসবে। প্রিন্ট হওয়ার পরে আমাদের এই যে যে আমরা মার্জিনটা এখানে দিয়ে রাখছি, যেটা পিছন দিকে সিল হয়ে যাবে, এটা হ্যান্ড টু হ্যান্ড, হাতে হাতে কাটিং হয়ে সিল হবে। এখানে কোনো মেশিনের কাটিং হয় না নর্মালি। বাইরের কান্ট্রিতে যদি, বাইরের কান্ট্রিতে তো হাতে হাতে এরকম কেউ করবেও না, তারা যখন প্রিন্ট করবে মেশিনের মাধ্যমেই এই গাইডলাইনের উপর দিয়ে তাদের কাটিংটা হবে। আর একসাথে আপনার 20,000 প্যাকেজিং মানে চিপসের প্যাকেজ একসাথে প্রিন্ট হয় একটা বড় কাগজের উপরে। প্রিন্ট হওয়ার পরে দেন মেশিনের মাধ্যমে হোক বা হাতের মাধ্যমে হোক কেটে কেটে এটাকে ফোল্ড করে দেয়, অ্যান্ড ওয়েট অনুযায়ী তখন এটার ভিতরে চিপসগুলো দিয়ে সিল করে দেওয়া হয়। সিলের মার্কগুলোই আমি এখানে বসাইছি যাতে এটা সিল করা যায়, কোথায় সিল হবে তারাও যাতে বুঝতে পারে। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের এই চিপস প্যাকেজিংয়ের জন্য ডাই লাইন যেটা, মানে ডাই কাট আউট লাইন যেটা, এটা
তৈরি করব আমরা এইভাবে, এটা আমাকে আলাদা করে দেখাতে হবে না, এটার উপর দিয়েই আমরা আমাদের ডিজাইনের কাজটা করছি। আমি জাস্ট এটা আলাদা করে রাখছি এই কারণে যাতে বুঝতে পারেন যে কোনটার উপরে আমরা ডিজাইনটা করছি, এই জিনিসটার উপরে আমরা ডিজাইনের কাজটা করছি। আশা করি বুঝতে পারছি তাহলে সবাই। কি ভাইয়া শুধু চিপসের প্যাকেটের মধ্যে হচ্ছে ডাই কাটআউট লাগানো? না না না, এটাতে আমার লাগবে না। চলো বুঝতে পারছি, thank you. ওকে, আর কারো কোনো রকমের কোয়েশ্চেন? আপনি শুধু যে চিটোস যেটা আমি দেখাই দিছি এইটা না, যে কোনো ব্র্যান্ডের ডিজাইন আপনাকে, আপনি যদি দেখেন ইজিলি তৈরি করতে পারবেন। জাস্ট এখানে আপনার কাজ কিন্তু অনেকটা ইজি, কারণ ব্র্যান্ডেড চিপসগুলোর ইমেজগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে কাজ করা হচ্ছে। আর অবশ্যই আমি মাঝের দিকে ক্লাসে বলছিলাম যে ফটোশপ দিয়েও আমরা আরও ইউনিক লেভেলের ডিজাইন, যেমনটা এখানে আমি কিছুক্ষণ আগে দেখাইছি, এই ধরনের ডিজাইনও আমরা করব। আর অবশ্যই এটা আমি দেখাবো ক্লাসে, প্রোডাক্ট ডিজাইনের ক্লাসে ফটোশপের, তখন আমরা এই ধরনের চিপস প্যাকেজ বলেন, যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট বলেন, এইভাবে আমরা ডেকোরেট করতে পারবো। আর এখানে কিন্তু সবই কিন্তু ইমেজ ইউজ করা, কোনো কিছু তৈরি করা এরকম কিন্তু না। হ্যাঁ, তৈরি করা অবশ্যই, এই নিচের স্টেজটা কিন্তু তৈরি করা, ঠিক আছে? তো আস্তে আস্তে ডিজাইনের যে এই পার্টগুলো প্যাকেজিং এগুলোর একটু প্র্যাকটিস করবো। জি, আর কারো কোয়েশ্চেন? তাজরিন আপু, জি বলবেন। জি, আমরা মাঝখানে অফসেটটা নিলাম, সাইডে নিলাম, নিতে পারতাম না মানে লেখার সময়? এইটার জন্য, জি, এটার জন্য লেখাগুলা যে হ্যাঁ, সাইডে লেফট আর রাইটে। যদি আপনি নিতে চান নিতে পারেন, প্রবলেম নেই, বাট এটা আচ্ছা, না নিলেও আপনি লেখাগুলো জি, লিখতে পারবেন। কেননা দেখেন, এই জয়েন্ট এরিয়া যেটা আমরা এখানে গাইডলাইনটা নিছি, এটাই হচ্ছে আপনার বাউন্ডারিটা লেখাগুলোর জন্য। আপনি এই পর্যন্ত, এই গাইডলাইনের বাউন্ডারি পর্যন্ত চাইলে আপনার টেক্সটগুলো রাখতে পারেন। কারণ অনেক সময় কিছু চিপসের ইয়াতে দেখবেন সাইডের যে এইদিকে লেখাগুলো ভুল প্রিন্টিংয়ের বা একটু সিলটা একটু বেশি মোড়ানোর কারণে, পিছন দিকে ফোল্ড করার কারণে লেখাগুলো কিন্তু পিছনে চলে যাচ্ছে। সো ওইটা খুব মেজর কোনো ইস্যু না, বাট গাইডলাইন যেহেতু আছে আমাদের, আপনি গাইডলাইন পর্যন্ত আপনার টেক্সট রাখতে পারেন। আমি চাইলে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, এটা ডিলিট করে দিয়ে জাস্ট এরকম টেক্সট পুরোটার উপরেই দিয়ে দিতে পারি, আর এক সাইড রাখলাম এক সাইড রাখলাম না, এরকম। সো এটার জন্য আমার গাইডলাইন লাগবে না। গাইডলাইনটা আমার ফ্রন্ট সাইডের জন্য রাখছি, কারণ এই গাইডলাইনের ভিতরেই কিন্তু দেখেন আমার প্রত্যেকটা ডিজাইন এলিমেন্ট বসানো, এই কর্নারটা বাদ দিই, কারণ এটা থাকলেও যা, না থাকলেও নাই। চাইলে আপনি এটা ইনক্রিজও করে দিতে পারেন এরকমভাবে, কোনো ইস্যু নেই। বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আশা করি কোনো প্রবলেম হয়নি, খুব আস্তে আস্তেই আমি বুঝাইছি, ভয়েস টোনটাও আশা করি ক্লিয়ারই শুনতে পারছেন সবাই। তো এখন আপনাদেরকে একটু বলে দিচ্ছি, যেহেতু আপনাদের প্যাকেজিং ডিজাইনের 3টা টপিকই ডান, লাস্ট প্রজেক্টের আপডেট মোটামুটি সবার কাছ থেকে পাওয়া হয়েছে, কয়েকজনেরটা হয়তো বাকি, তারা হয়তো আমাকে ইনফর্ম করছেন। আমার যদি ইনকেস কোনো কারণে আমি যদি একটু খেয়াল না থাকে, কারণ অনেকগুলো ব্যাচ তো আবার একটু উইকও, সো বুঝতেই পারতেছেন চারপাশে একটা প্রেশার। তো অবশ্যই প্রিভিয়াস প্রজেক্ট যেগুলো বাকি থাকবে নিজ দায়িত্বে সেগুলো সুন্দরভাবে সাবমিট করে দেবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আজকে শনিবার, আপনাদের গতকালকের ক্লাসটাই বলতে গেলে আজকে করানো হলো। আগামী শুক্রবারে আমরা শুরু করব ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে। এটা একটাই ক্লাস হবে, একটাই এটার প্রজেক্ট, খুবই ছোট্ট একটা প্রজেক্ট হবে। সো ওই ক্লাসটা কেউ মিস করবে না। ওইটা করার পরে আমরা বুক কভার ডিজাইন নিয়ে চলে যাব। বুক কভারেরও আমাদের ভালোই কাজ আছে, ঠিক আছে? তো পরবর্তী যে ক্লাসগুলো হবে কন্টিনিউয়াসলি হবে, কোনোটাই গ্যাপ যাবে না। যদি গ্যাপ হয়ও সেটার ব্যবস্থাও আমি আপনাদেরকে করাই দিব, টেনশনের কোনো কারণ নেই। আরেকটা বিষয় হচ্ছে, আজকের ক্লাসটা টপিক এটা তো মেনশন করে দিছি গ্রুপে যে 1 আওয়ারের মতো আমি নিতে পারবো, এরপর হয়তো একটু আমার রেস্টের বিষয় আছে। সো আলটিমেটলি এই 1 থেকে 1.5 ঘন্টা যে ক্লাসগুলো হবে কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে করবেন। আর আমি চাচ্ছি আপনাদের যে প্রজেক্টটা, আপনারাই বলেন যে আমি কি আজকেই নিউ প্রজেক্ট যেটা প্যাকেজিং ডিজাইনের উপর, এটা কি আজকেই দিয়ে দিব নাকি একটু টাইম লাগবে আপনাদের প্র্যাকটিসের জন্য? আপনারাই বলেন, সেটার উপর আমি প্রজেক্ট দিব।
এটা আপনাদের কাছ থেকে আমি কেন মতামতটা নিতে চাচ্ছি সেটাও বলি, কারণ এই প্রজেক্টে লেট করা যাবে না, ডেডলাইনের মধ্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল সাবমিট করে দিতে হবে। এটাতে বেশি লেট করতে চাচ্ছি না আমি, যদি আপনাদের কারো লেট হয় এই কারণেই আপনাদের একটু মতামত চাচ্ছি। জি বলবেন। একটু প্র্যাকটিসের টাইম দিয়ে। আচ্ছা, একজন বললো প্র্যাকটিসের, বাকিরা? আপু কথাটা বুঝিনি ক্লিয়ারলি, একটু জোরে বলবেন কাইন্ডলি। বললাম প্র্যাকটিসের জন্য একটু সময় দিলে ভালো হবে, আর এখন দিলে তো আমি ওইভাবে পারবো না, কারণ আমার কিছুদিনের মধ্যে আবার এক্সাম শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যদি ভাইয়া আমার এখন দিয়ে দিলে ভালো হয়, কারণ আমার হচ্ছে 1 সপ্তাহ পর থেকে আমারও পরীক্ষা শুরু হবে, তখন হচ্ছে প্রজেক্ট করার টাইম নাও থাকতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে প্রবলেম এক একজনের এক এক রকমের। তাহলে এক কাজ করি, আপনাদের নেক্সট ফ্রাইডের ক্লাসটা হওয়ার পরে আমি প্রজেক্টটা দিই, তবে পার্ট বাই পার্ট প্রজেক্ট দিব। এটা হয়তো আমি আপনাদের ব্যাচেই ফার্স্ট টাইম এভাবে পার্ট বাই পার্ট দিচ্ছি, যাতে আপনারা প্রপারলি আমাকে ডিজাইনগুলো দিতে পারেন, কারণ এটা আপনাদের পোর্টফোলিওর জন্যই লাগবে। আমি জাস্ট দেখব কাজ কীরকম। যদি হাইফাই লেভেলের কাজ হয়, লাইক আমি যদি একটু বলি, লাস্ট যে আপনাদের ব্যাচের কাজটা সাবমিট হয়েছিল সেটা হচ্ছে আমাদের নওশিন তাবাসসুমাপুর প্যাকেজিং ডিজাইন 2টা। আমি একটা ডায়েরির ছবি দিছিলাম, সে ওইটা খুবই এক্সিলেন্ট ওয়েতে হুবহু ডাই কাট আউটলাইন সহ ডিজাইনটা করে দিয়েছেন, এর জন্য তাকে থ্যাংক ইউ। অ্যান্ড মেডিসিন বক্সের কাজটাও সে সুন্দরভাবে ডিটেলসে আমাকে কাজটা করে দিচ্ছে, এর জন্য তাকে ধন্যবাদ। তবে আরেকটু বেটার হয়তো যদি কোনো মকআপের উপর বসে একটু প্রেজেন্ট করে আপনার ডিজাইনটা শো করাতে, তাহলে আরও বেশি ভালো হতো। সো আশা করি নেক্সট থেকে আমরা ডিজাইনগুলো একটা প্রেজেন্টেশন ওয়েতে দেখাবো। তাহলে আমি নেক্সট শুক্রবারে অনলি ক্লাসটার পরেই চিপস প্যাকেজিংয়ের উপর সিঙ্গেল প্রজেক্ট দিব। ডেডলাইনও খুব অল্প থাকবে, যাতে সবাই এক বসায় আরামসে করে সাবমিট করতে পারে, কারণ অন্যান্য গ্রুপগুলোতে প্যাকেজিং ডিজাইনের 3টা প্যাকেজিং ডিজাইন একসাথে আমি প্রজেক্ট দিয়ে দিই সবসময়, বাট আপনাদের জন্য আমি পার্ট বাই পার্ট দিব। বুঝতে পারছি? এতে কি কারো কোনো রকমের কোয়েশ্চেন বা কোনো রকমের দ্বিমত আছে কি না? যদি থাকে বলবেন অবশ্যই। আর আপনাদের গ্রুপে প্রেজেন্টের পোলটা দিয়ে দিচ্ছি। রেকর্ডিং এখানে ক্লোজ।